শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় ৬১ জন নিহতের তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর মধ্যে নিশ্চিতভাবে ৫৮ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মামলাটির অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে হেফাজতে ইসলামের প্রতিনিধি দলের সাক্ষাতের পর এসব কথা জানান তিনি। যাচাই বাছাই শেষে ২১ জুলাই ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এস.এম. আরিফের রিপোর্ট। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সাথে সাক্ষাৎ করে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ একটি প্রতিনিধি দল। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৬১ জন নিহতের তথ্য পেয়েছে তদন্ত সংস্থা, তবে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে ৫৮ জন। সেখানে আমরা প্রায় ৬১ জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা ৫৮ জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি, কিন্তু আমাদের তালিকা ৬১ জন। মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেলেও গ্রেফতারের স্বার্থে আসামিদের তালিকা প্রকাশ করছে না প্রসিকিউশন। যদিও প্রাথমিক তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। খসড়া তালিকায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে, সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। তদন্ত সংস্থার দেয়া খসড়া রিপোর্টে সন্তুষ্টি প্রকাশ করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট, খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাসে ২০২৪ সালের ১৯ জুলাই ছিল সবচেয়ে রক্তাক্ত দিনগুলোর একটি। কমপ্লিট শাটডাউনের দিনে দেশ জুড়ে সংঘর্ষ, গুলিবর্ষণ ও প্রাণহানির ঘটনায় রাজপথ পরিণত হয় রণক্ষেত্রে। মারা যান ৫৬ জন। হেলিকপ্টার থেকে ছোড়া হয় গুলি। রাতেই জারি করা হয় কারফিউ, নামানো হয় সেনাবাহিনী। রক্তাক্ত সেই ১৯ জুলাইয়ের ঘটনা প্রবাহ নিয়ে আতিকুর রহমান তিতাসের প্রতিবেদন। সালের ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত দিনগুলোর একটি। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানী সহ সারা দেশের রাজপথ পরিণত হয় সংঘর্ষের ময়দানে। আগের দিনের সহিংসতার ধারাবাহিকতায় এদিনও শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রাজধানীর রামপুরা, যাত্রাবাড়ি, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা, মহাখালী সহ দেশের বিভিন্ন এলাকায় চলে সংঘর্ষ। হাসপাতালগুলোতে গুলিবিদ্ধ মানুষের উপচে পড়ে জরুরি বিভাগ। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী শুধু ১৯ জুলাই নিহত হন অন্তত ৫৬ জন, আর ১৭ থেকে ১৯ জুলাই এই ৩ দিনে প্রাণ হারান ১০৩ জন মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। মাঠে নামানো হয় সেনাবাহিনী। একই সঙ্গে কার্যত বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। মধ্যরাতে আটক করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। এদিন নরসিংদী জেলা কারাগারে হামলার ঘটনায় ৮২৬ জন কয়েদি পালিয়ে যাওয়ার খবর আসে। রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। দূরপাল্লার বাস, রেল ও অনেক আন্তর্জাতিক ফ্লাইটও স্থগিত করা হয়। একই দিনে সরকারের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে উঠে আসে নতুন ৯ দফা দাবি। একদিকে কারফিউ, সেনা মোতায়েন ও প্রাণহানি, অন্যদিকে সাধারণ মানুষের আন্দোলনকে রাজনৈতিক রূপান্তর করার অভিযোগ। সব মিলিয়ে ১৯ জুলাই হয়ে ওঠে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসে এক রক্তাক্ত, সংকটময় এবং মোড় ঘুরিয়ে দেওয়ার দিন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সকল দলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে আশ্বস্ত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিরোধী দলের সহায়তা পেলে সংবিধানের যেসব বিষয় সংশোধন করা দরকার তা সহজ হবে। দুপুরে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। কথা শুনতে এসেছি প্রধানত
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননার আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। ন্যাশনাল এডিটর্স কাউন্সিলে আমরা যারা আছি আমাদেরই সন্তান তারা। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদদের স্মৃতিচারণ করেন পরিবারের সদস্য ও দৈনিক পত্রিকার সম্পাদকরা। জুলাইকে কিভাবে সম্মান দেওয়া যায় এটা নিয়ে তারা চিন্তা করবে এবং আমার যত সন্তান মারা গিয়েছে তাদের হত্যার বিচার কিভাবে যত দ্রুত সম্ভব এগিয়ে নেওয়া যায়। আজকে ওরা এতিম হয়েছে বিদায় কিন্তু আমরা শহীদ স্বাধীন দেশে বাঁচতে পারতেছি, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। যে আবার কোনো ফ্যাসিবাদ যাতে গড়ে উঠতে না পারে সেই জন্য জাতিকে সার্বক্ষণিকভাবে সজাগ রাখা, এটা আমাদের গোল, আমাদের ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের গোল। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল তা বাস্তবায়ন করা হবে। এখন আমরা কিছু কমিটমেন্ট আছে আমাদের, সেই কমিটমেন্টের মধ্যে 31 দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। জুলাই সনদ স্বাক্ষর করেছি, সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি বাস্তবায়িত করবার জন্য। তিনি বলেন, সম্মিলিতভাবে কাজ করলে আগামী প্রজন্মের জন্য নতুন একটি বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে। যে আমরা আলোচনার মাধ্যমে এমন একটা জায়গায় পৌঁছি যেখানে অন্তত কিছুটা হলেও আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বলতে পারবো যে আমরা তোমাদের জন্য একটা ব্যবস্থা তৈরি করেছি, যেখানে তোমাদেরকে আর মারামারি, কাটাকাটি, প্রাণ দিতে হবে না, জান দিতে হবে না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। রাজনৈতিক পক্ষপাত মুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি। বিগত 17 বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করতে হবে। বর্তমান সরকারের প্রতি জনগণের সুউচ্চ প্রত্যাশা রয়েছে এবং তা পূরণের প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2026 উপলক্ষে 4 দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে 2022 সালে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দুর্নীতির অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, আগের বিশ্বকাপে ফিফার 3.2 মিলিয়ন ডলার পাওনা শোধ করা বাদেও 140 কোটি টাকার পুরোটাই ছিল মধ্যস্বত্বভোগীদের লুটপাটের একটি কেন্দ্র। তবে এবারের বিশ্বকাপের খরচকে প্রায় শূন্যের কোটায় নামিয়ে ফেলা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। সচিবালয়ে বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে জনগণকে বিশ্বকাপ দেখাতে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে ফিফার সঙ্গে ধারাবাহিকভাবে দর কষাকষি করা হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় শেষ পর্যন্ত বিটিভি সরাসরি ফিফার কাছ থেকে মাত্র 3.85 মিলিয়ন ডলারে সম্প্রচার সত্ত্ব কিনতে পারে। বিশ্বকাপের সঙ্গে 2026-এর বিশ্বকাপের আমাদের যে খরচ, সেটা একটা তুলনা করতে হবে আপনাদেরকে, এবং এই তুলনাটা সামনে আনলেই বোঝা যাবে যে শেখ হাসিনার আমলের বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে এখানেও কিভাবে হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল মন্ত্রী হিসেবে আমার প্রতি, যে খেলা দেখাতে হবে, কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা। বিভিন্ন আন্দোলনের মাধ্যমে গঠিত সরকারের কাছে কখনো প্রত্যাশা পূরণ হয়নি, যা শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার সাথে তুলনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। জাতীয় প্রেস ক্লাবের স্বৈরাচার প্রতিরোধ দিবসে চেতনায় জুলাই শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মানুষ আন্দোলন করেছে তার আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। সরকারকে জুলাই সনদ সহ গণ অভ্যুত্থানের আশা বাস্তবায়নে দ্রুত কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে গণ অভ্যুত্থান বারবার ফিরে আসবে। এ সময় তিনি মানবতা ও মুক্তির পথ খুঁজে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাওয়ার নির্দেশনা দেন নেতাকর্মীদের। ভিতর বাহির এক মানুষ ছাড়া তাদের হাতে যদি ন্যস্ত হয়, তাই শ্রীগালের হাতে মুরগি বর্গা দেওয়ার মতো ইতিহাস বারবার আমরা দেখতে থাকবো। জুলাই সনদ সহ
আপনারা সেগুলো সুন্দরভাবে বাস্তবায়নের সেই পথে আপনারা আগান। যদি না আগান তাহলে আমাদের বাংলাদেশের ইতিহাস তো বারবার স্মরণ করা যাচ্ছে, জুলাইও আপনাদেরকে স্মরণ করা দিচ্ছে যে ক্ষমতা গদি কিন্তু চিরস্থায়ী। ঠাকুরগাঁওয়ে প্রায় 15 বছর আগে সংগঠিত এক শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে 3 আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও 3 আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আলী মনসুর এর রায় ঘোষণা করেন। আদালতের রায় অনুযায়ী প্রধান 3 আসামি মোহাম্মদ আনিস রানা, মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ দুলালকে আমৃত্যু কারাদণ্ড এবং প্রত্যেককে 2 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদেরকেও ফৌজদারি কার্যবিধির 35A ধারার সুবিধা কিংবা জেল কোড অনুযায়ী কোনো ধরনের রেমিশন সুবিধা পাবেন না। এছাড়া অপর 3 আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে 1 লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত রায়ে আরও নির্দেশ দেন, দণ্ডিতদের কাছ থেকে আদায় করা অর্থ ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে। আমরা রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছি, এই জন্যই দণ্ড দেওয়া হয়েছে। বগুড়ায় গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে ধেয়ে আসা ঢলে 3 উপজেলায় যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদীর তীরবর্তী অন্তত 15টি স্থানে দেখা দিয়েছে ভাঙন, যা ধেয়ে আসছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও জনবসতির দিকে। বাড়িঘর রক্ষায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ। বগুড়া ব্যুরো চিফ লতিফুল করিমের তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। বগুড়ার যমুনা নদীর তীরবর্তী এলাকায় কয়েক দফা ভাঙনের পর আবার শুরু হয়েছে নদীর আগ্রাসন। ধুনট উপজেলার গসাইবাড়ি, ভান্ডারবাড়ি ইউনিয়নের শহরাবাড়ি এলাকায় যমুনা নদীর ঘাটে জিওব্যাগ ও জিওটিউব ফেলার স্থানেই ফের দেখা দিয়েছে ভাঙন। অন্যদিকে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার অন্তত 15টি স্থানে ভাঙন ঠেকাতে বালুভর্তি জিওব্যাগ ও টিউব ফেলা হচ্ছে। তবে নদীর ভাঙনে এগিয়ে আসার ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও আশেপাশের জনবসতি। ফলে নদী পাড়ের মানুষের চোখে এখন শুধুই আতঙ্ক। কখন কেড়ে নেয় বসতভাটি, ফসলি জমি, এই আশঙ্কায় দিন পার করছেন তারা। বৃষ্টি এবং বন্যা দুইটার ইয়েতে নদীর ভাঙন, ব্যাপকভাবে ভাঙন শুরু হয়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের বসত ভিটা সহ আবাদি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বাড়ি ঘিতে নদীর পানিতে জমি জমা ভেঙে চলে যাচ্ছে আঙ্গরে। স্থানীয়দের দাবি, শুকনো মৌসুমেই যদি নদীর প্রতিরক্ষার কাজ করা হতো তাহলে বর্ষায় এমন ভাঙনের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হতো। ফসলি জমি যা আছে নদীর গর্ভে সব বিলীন হয়ে গেছে, এখন মানুষ নিশ্চয়। কাজটা যদি আল্লাহ ঠিক মতো করে তাহলে আমরা আর এই বাড়ি ঘরগুলো আর টানা নিত না। বাদ হলে তাহলে মনে করেন যে এইটা অক্কা হবে। এদিকে বগুড়ার পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বালুভর্তি জিওব্যাগ ও জিওটিউব ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। মারাত্মক ভাঙন যেখানে তৈরি হয়েছে সে জায়গাগুলো আমরা ইতিমধ্যেই জরুরি ব্যবস্থা হিসেবে জিওব্যাগ এবং জিওটিউব ডাম্পিং করছি। সেই জায়গাগুলো ভাঙন রোধ করার জন্য সার্বক্ষণিক আমরা সেই বিষয়গুলোকে, জায়গাগুলোকে আমরা অবজারভেশনও রাখছি। যদি কোনো বিপজ্জনক কিছু ঘটে সেখানে আমরা তাৎক্ষণিক যাতে ব্যবস্থা নিতে পারি। যমুনার ভাঙন থামছে না। একের পর এক ভাঙনে অনিশ্চয়তায় পড়ছেন বগুড়ার নদী পাড়ের মানুষ। বর্ষার আগেই নদীর তীর সংরক্ষণে কার্যকর উদ্যোগ না নিলে আরও ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। তামান্না সাদিকা, মাই টিভি। অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য নেওয়া সরকারি খাল খনন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে লালমনিরহাটের আদিতমারীতে। শ্রমিকদের অভিযোগ, নামমাত্র কাজ করিয়ে ভেকু মেশিন ব্যবহার করে এবং আগাম চেকের স্বাক্ষর নিয়ে আত্মসাৎ করা হয়েছে তাদের মজুরির টাকা। প্রতিনিধি মাহফুজ সাজুর প্রতিবেদন। অতি দরিদ্র মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে আদিতমারী উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের ঝড়িরপাড় থেকে ভেলাবাড়ি ইউনিয়নের ঢুসের ডেরা সেতু পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার খাল খননের জন্য সরকার বরাদ্দ দেয় 38 লাখ টাকা। গত 3 মে স্থানীয় সংসদ সদস্য রোকনউদ্দিন বাবুল প্রকল্পটির উদ্বোধন করেন। কিন্তু প্রকল্প বাস্তবায়নে উঠেছে একের পর এক অনিয়মের অভিযোগ। প্রকল্পের তালিকায় 45 জন শ্রমিকের নাম থাকলেও বাস্তবে কাজ করছেন মাত্র 15 থেকে 20 জন। অধিকাংশ খনন কাজ করা হয়েছে ভ্যাকু মেশিন দিয়ে। সোয়ান আর এখন মাস্টার আসিয়া আমাদের কাছে চেকের পাতা 3টে পাতা সই করে নিয়ে নিল। আমাদের কাছে
এরা নিচ্ছে 40 টাকা সই নেওয়ার পরে টাকা দিল আমার 9 দিনকার 4,500। শ্রমিকদের অভিযোগ, যারা কাজ করেছেন তাদেরও দেয়া হয়েছে নির্ধারিত মজুরির অর্ধেক। আমি ওইখানে 6 দিন কাজ করছি, আমি কোনো টাকা পাই নাই। 9,000 টাকা পাই, সেই 9,000 টাকা আমাকে দেয় নাই। তবে প্রকল্পের সভাপতি ও সদস্য সচিব এসব অভিযোগ সম্পর্কে কিছুই জানে না বলে দাবি করছেন। চলছে একে অপরের ওপর দায় চাপানোর সেই পুরনো রীতি। লেবারের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এমপির পিএ সে পুরো প্রকল্প দেখাশোনা বা তারা যেভাবে ইয়া করছে সেইভাবেই। শুধু আমি হলো স্বাক্ষর আমার কাছে কি নিছে, আর এই বিষয়ে আমি কিছু জানি না, লেবাররা কত টাকা পাইলো কি না পাইলো। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদি এরকম হয়ে থাকে অবশ্যই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে আনবো যে এখানে এরকম হয়েছে, সেক্ষেত্রে আমাদের কি করা যেতে পারে আমরা নির্দেশনা চাইব। তামান্না সাদিকা, মাই টিভি। নোয়াখালীর কয়েকটি ওয়ার্ডে দীর্ঘদিন সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। খানাখন্দ আর ভাঙা সড়কে চলাচল করতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনায় পড়ছেন শিক্ষার্থী, বয়স্ক রোগী ও যানবাহন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের দাবি জানিয়েও মেলেনি প্রতিকার। প্রতিনিধি ইউনুস শিকদার বাহারের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম চৌধুরী। চলাচলের সড়ক যেন পরিণত হয়েছে মরণ ফাঁদে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্তের। সামান্য বৃষ্টিতে গর্তগুলো তলিয়ে যায় পানিতে। আর দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সড়কগুলো দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন হাজারো মানুষ। এখানে খুব দূর অবস্থা, এখানে রিক্সা পড়ে যায় এবং আমরা আসা যাওয়াতে আমাদেরও কষ্ট হয়। গাড়ি অবস্থা আসলে সব সময়তে গাড়ি উল্টে যাবে, ঝুঁকিপূর্ণ হয়ে যায়। গাড়ি বাঁচাবো না শিক্ষার্থী বাঁচাবো, এরকম করে আমার গাড়ির স্পিড হয়েছে একবার। দীর্ঘদিন কেটে গেলেও নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ, হয়নি সংস্কার। সবচাইতে বড় ভোগান্তিতে পড়তে হয় স্কুল কলেজের শিক্ষার্থী ও বয়স্কদের। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরো ভয়ঙ্কর রূপ নেবে বলে আশঙ্কা স্থানীয়দের। এই রাস্তা তার বললে ভুল হবে, এই রাস্তা একবার ডোবা, কোনো গাড়ি ঘোড়া সর্বদিকে কষ্ট করতেছে, কোনো গাড়ি ঘোড়া এখানে চলতেছে না। রাস্তাঘাট ঠিক নাই, গাড়ি ঘোড়া যাইতে কষ্ট, আইতে কষ্ট। রাস্তায় আমরা সমস্যার ভিতরে আছি, গাড়ির সমস্যা হয়, ব্যারিং সমস্যা হয়। জনসাধারণের প্রত্যাশা পূরণে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। বর্ষার সিজনে আবহাওয়া প্রতিকূল থাকে, আসলে ঠিকাদাররা ঠিকমতো কাজ করতে পারছে না এবং তাদের যে নির্দিষ্ট সময়সীমা আছে তারা আমাদেরকে অঙ্গীকার করেছে যে তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজটা তারা তুলে দিতে পারবে। আর কোনো প্রতিশ্রুতি নয়, জনদুর্ভোগের অবসান ঘটাতে দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। হাফিজা খানম জুথি, মাই টিভি।